স্যার আসসালামু আলাইকুম। সালাম আলাইকুম। আচ্ছা, ওয়ালাইকুম সালাম। আবিদ মনে হয় সালাম দিচ্ছিলে। আচ্ছা, তোমরা তোমাদের সংখ্যা যাই হোক 8-10 জন হলে ভালো হতো। তো 7 জন বা 6 জন। তোমাদের পড়াশোনার গতিটা ধীরে ধীরে মনে হচ্ছে যেন স্থিমিত হয়ে যাচ্ছে। মানে এটা কেন আমি বুঝতে পারছি না, হয়তো বা যেরকম ভাবে চাচ্ছ স্যার সেরকম ভাবে। কোর্সের এক্সাম আসছে তো স্যার, একটু ওইদিকেও স্যার ই করতে হইতেছে আমাকে তো স্যার। আর 6 দিন পর স্যার। ইন কোর্স জি স্যার। সবার ক্ষেত্রে কি একই? উম, আমার কলেজ তো স্যার দিয়েছে এখন। অরণ্য অরণ্য স্যার আমাদের তো কিছু বললো না। এটা সময় থাকে, হয়তো 1 মাস 2 মাসের মধ্যে নিতে হয়, তো হয়তো স্যার জানাবে। রেজাল্ট না দিলে তো পরীক্ষা নেওয়ার কথা না, কারণ আমরা তো হচ্ছে মুখে মুখে সেকেন্ড ইয়ারে উঠছি। না, ইনকোর তো আর সেরকম বড় কিছু না। না, এখন তো ইনকোর তো আমার আর মুখে মুখে সেকেন্ড ইয়ারে নাই তোমরা। কিন্তু স্যার রেজাল্ট তো দেয় নাই, এখন স্যাররা বলছে আচ্ছা, যে রেজাল্ট দিবে তারপরে। রেজাল্ট রেজাল্ট না দিলে উঠে গেছে, পরীক্ষা হয়ে গেলেই মানে তোমরা সেকেন্ড ইয়ারে উঠে গেলা। আর ইন কোর্স এটা সুবিধা মতো সময় টিচাররা নিবে। অনেক অনেক কলেজ আছে, ছোট কলেজ আমাদের যেগুলো, সেগুলোতে কোর্সে অনেক দিবে সময় স্যার। ইন কোর্স নেয়ও না, টিচাররাই মার্কস দিয়ে দেয়। এরকম স্যার অনেক। আমাদের কোর্সে কলেজে স্যার দিবে ইন স্যার। কোর্সের জন্য আপনার রুটিন দিয়ে দিচ্ছে এর মধ্যে। কিসের জন্য? ইন কোর্সের জন্য আচ্ছা, ওইটাই হয়তো ইনকোর তো কোর্সে নিবে, দিয়ে দিবে। এরকম নিবে, কিন্তু ক্লাস তো হয়নি। ক্লাস হয়েছে কি ফার্স্ট ইয়ারের, সেকেন্ড ইয়ারের? স্যার অনলাইনে হয়েছে অনেকবারই। আচ্ছা, অনলাইন ক্লাসগুলো কি রেকর্ড থাকে নাকি? উম, না স্যার, ওই রকমের সিস্টেমের না। মানে তারা শুধু অনেক শুধু পরে মাঝে মধ্যে শুধু ক্লাস। জুমে ক্লাস যেভাবে ক্লাস নেয় রেকর্ড জি ছাড়া, স্যার। এইভাবে নাকি? আবার অনেকে ফেসবুক লাইভও ক্লাস নিয়েছে আহ, অনেক স্যার। জুম বা গুগল মিট এগুলো নিয়েছে। স্যার সেই ক্লাসে সম্ভবত হাতে গোনা কয়েকটা। এরকমই হয় আর কি। ওই টিচাররা অনেক ব্যস্ত থাকে, তো তোমাদের রেজিস্ট্রেশন, তারপরে এই যে ইন কোর্স, এই বিভিন্ন রকমের পরীক্ষা খাতা দেখা, এগুলোতে বিভিন্ন ব্যস্ত থাকে। ইউনিভার্সিটি লাইফে যেটা হয় যে নিজের দায়িত্ব নিজে নিতে হয় এবং সেইভাবেই পড়াশোনা করতে হয়। আচ্ছা, থ্যাংক ইউ। আমাদের ফার্স্ট ইয়ার আমি ভর্তি নিচ্ছিলাম, তো ফার্স্ট ইয়ারটাতে অংশগ্রহণটা খুবই কম। এটা ফার্স্ট ইয়ারের স্টুডেন্টরা আসলে এসে শুরুতে বুঝতে পারে না, তারা টিচার মুখী হয় টিচারদের ইয়েতে। তো যে কয়জন হয়েছিল, 17-18 জন ভর্তি হয়েছিল। তো 17-18 জনের মধ্যে জয়েন করে লাইভ ক্লাসে 2-3 জন। আর এমনিতেই হচ্ছে অন্যান্য আরও যে অ্যাক্টিভিটি, সেগুলোও একেবারে খুবই খারাপ। তো যার জন্য আমি সেকেন্ড ইয়ার ফার্স্ট ইয়ারটা বাদ দিয়ে দিয়েছি। তো তোমাদের অংশগ্রহণ বা যেটা দিন দিন নিম্নমুখী, আমি জানি না, হয়তো আমি তোমাদের এক্সপেকটেশন পূরণ করতে পারছি না। তো এটা যদি এরকমটাই হতে থাকে, তাহলে হয়তোবা আমাকে এই গ্রুপটাও বাদ দিয়ে দিতে হবে। হ্যাঁ, যেমন অলরেডি তোমরা যদি থার্ড ইয়ার দেখো, এই যে থার্ড ইয়ার নতুন আর কি, এবার ভর্তি হচ্ছে। 21 তারিখ থেকে ক্লাস শুরু হবে, দেখো 196 জন। এবং থার্ড ইয়ারটা সবসময় জন্য অ্যাক্টিভ থাকে। গত বছরও থার্ড ইয়ার প্রচুর অ্যাক্টিভ ছিল। থার্ড ইয়ারে ক্লাস করাতেও মজা, কারণ এদের সাবজেক্টগুলো একটু কঠিন হয় তো, এবং কঠিনগুলো পড়াতে খুব ভালো লাগে। আর তোমাদেরটাতে তোমাদের সংখ্যাও এমনিতে কম। আর আরেকটা জিনিস, এমনিতে এই জায়গাটাতেও কম আর কি। এই যে 35 জন সিন করেছে ওভারঅল, যেমন আগের ভিডিওগুলো দেখি 35, তারপরে 38, তার মানে দেখা যাচ্ছে 35-38 জন যদি হয়। আর সব মিলিয়ে তোমাদের অনেকে আছে খুব ভালো আর কি, রেগুলার সব, পেমেন্ট থেকে শুরু করে সব কিছুতেই। বাট বাকিগুলো খুবই বাজে অবস্থা। আমাকে আমাকে যেমন গতকালকে একজন বলছিল, ও স্যার আপনার তো
ব্যাসে অনেক স্টুডেন্ট, আপনার তো প্রচুর টাকা পয়সা এই সেই। যেমন ধরো এইটাই যদি দেখাই, কেউ একজন দেখে বলবে যে বাপ বাপ, প্রচুর টাকা পয়সা। 57 জনে 7 জন পেমেন্ট করে, বুঝো এবার। আমি যদি একটা এমনি হিসাব দেই, 57 জনে 7 জন পেমেন্ট করে রেগুলার। সো এগুলো আসলে কন্টিনিউ করা খুব মুশকিল। আমি আমার ফ্রিল্যান্সিং ক্যারিয়ারকে স্টপ রাখছি, রেখে ইভেন আমার বায়ারকে আমি অন্য আরেকজনের কাছে হ্যান্ড ওভার করছি, আমারই কাজিনের কাছে হ্যান্ড ওভার করে আমি এই ক্লাসগুলো নিচ্ছি। তো সেক্ষেত্রে তোমরা সবাই জানো যে ফ্রিল্যান্সিংয়ে ইনকামটা কেমন হয়। আর তারপরেও আমি যেহেতু ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে কাজ করি, তো যার জন্য আমার একটা মার্জিনাল ইনকাম ছেড়ে আমি এখানে আসছি। আর আপনি ওয়েব ডেভেলপমেন্টের যে কোর্স করাচ্ছিলেন ওইটা কি এখনো আছে? ওয়েব ডেভেলপমেন্টের এখন আমি এই যে নতুন করে চালু করেছি, এই গত 3 দিন আগে সেমিনার হলো। আমি আমার এখানে লোকালি আর কি ওয়েব ডেভেলপমেন্টের কোর্সটা করাচ্ছি। আর অনলাইনে ডিজিটাল মার্কেটিং এর একটা কোর্স শুরু করেছিলাম, তো ওইটাতে ওই অংশগ্রহণ কম দেখে পরবর্তীতে আর কন্টিনিউ করি নাই। তো এটার যেটা হয় যে একটু যদি ফ্লেক্সিবল হওয়া যায়, তো ওরাও মানে যারা শিখে তারাও আরো ফ্লেক্সিবল হয়ে যায়। তো এই সমস্যাটা। তবে এখন এই যে আমি করছি তোমার মার্কেট প্লেসে একেবারে কাজ ধরানোর গ্যারান্টি দিয়ে লোকালি আমি বিভিন্ন কোর্স করাচ্ছি। এইটা শুরু করেছি আর কি কেবল। আর মার্কেট প্লেসে গ্যারান্টি দেওয়ার, কাজ ধরার গ্যারান্টি দেওয়ারটা দিচ্ছি কারণ আমি অলরেডি অনেকগুলি প্রোফাইলে কাজ ধরেছি, আমার অফিসে ধরেছি, আমি আমার কাজিনদের জন্য বা ছোট ভাইদের জন্য। না আমার স্যার অনলাইনে হলে করা যেত, মানে আপনি তো অফলাইনে করাচ্ছেন। অনলাইনে সমস্যা হচ্ছে, বললাম যে তোমার হয়তো আগ্রহটা থাকবে হচ্ছে প্রথম 1 মাস 2 মাস, কিন্তু এরপরে তোমার আগ্রহটা থাকবে না। এটাই হচ্ছে, আমি যতগুলো দেখলাম সব এগুলোই হচ্ছে। তো এই জন্য আমি আর কন্টিনিউ করতে পারিনি, মানে করাই জানি, মানে ওই এনার্জিটা পাই না ক্লাস করানোর। এটা হচ্ছে সমস্যা। বুঝতে পারছি। আচ্ছা, যাই হোক, আমরা চালিয়ে যাই, সমস্যা নাই। সেকেন্ড ইয়ার ইনশাল্লাহ আমি বিলিভ করি যে আমরা সবাই একসঙ্গে থাকতে পারবো। আর থার্ড ইয়ার অনেক মজার গ্রুপ। তোমরা যখন থার্ড ইয়ারে আসবা তখন দেখবা তোমাদের সংখ্যাও এরকম হয়ে গেছে। হ্যাঁ, এটা কিন্তু এই যে পরীক্ষা কবে পরীক্ষা মানে এখনো শেষ হয়নি আর কি, 20 তারিখ পর্যন্ত পরীক্ষা আছে। আচ্ছা, তো চলো দেখি আমরা আজকের যে পড়াটা পড়বো। আমরা আজকে পড়তে চাচ্ছিলাম হচ্ছে রেজাল্ট দিল স্যার, অ্যাক্টিভিটি একটু বাড়াই স্যার। যার বাড়ে না তার কখনোই বাড়ে না। রেজাল্ট দেয়াই কি আর দেয়াই কি, বাড়বে কবে জানো? ওই হচ্ছে ধরো ফার্স্ট ইয়ারে 2-3টা সাবজেক্টে ফেল থাকলো, 1-2টা সাবজেক্টে ফেল থাকলো, সেকেন্ড ইয়ারে যা ফেল থাকলো, এবার থার্ড ইয়ারে এসে হুড়মুড় করে চলে আসবে। যেমন এই যে বললাম, এই যে থার্ড ইয়ারে এতজন, এর ভেতরে যায় দেখো 150 জনারই ফেল আছে। তো এটা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে মানে হবে না। ফার্স্ট ইয়ারে তোমার ওই সচেতনতাটা ওরা বুঝেই না আর কি। এমনি আমরা সবাই ক্ষেত্রেই ফার্স্ট ইয়ার অত কিছু বুঝি না। স্যার এর মধ্যে আমার দুইটা ফ্রেন্ড আছে। আর সেকেন্ড ইয়ারে গিয়ে হয় হচ্ছে যে তোমার হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার এগুলোতে কট খাওয়ার পরে তখন মনে হয় যে আমি তো ভালো করতে হবে। তখন থার্ড ইয়ারে গিয়ে হচ্ছে রেগুলার হয়। এটা কমন আর কি। যাই হোক, চলো আমরা আজকে দেখি, আমরা আজকে এই প্রশ্নটা নিয়ে আলোচনা করব। শুধু আমি যে আলোচনা করে যাচ্ছি আর তোমরা এই যে এটা নিয়ে তোমরা পড়ছো কিনা আমি জানি না, তোমরা তো কেউ দিচ্ছ না। তবে এটা পড়িও, না পড়লে তোমরা পিছিয়ে যাবা। তোমাদের পরীক্ষা যদি এরকমটা হয় যে সেশন জেট কমায় দিবে, তাহলে কিন্তু পরীক্ষাগুলো খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তাড়াতাড়ি হলেও তোমাদের এক্সপেকটেশনের হয়তো 1.5 থেকে 2 মাস আগে যদি পরীক্ষা হয়, এটাই লস। স্যার পরীক্ষা হলে কোন মাসে হতে পারে যদি আগে হয়? যদি আগে হয় তবে তোমার কুরবানি ঈদের পরের মাসে। কুরবানি ঈদ ধরো আর 4 মাস আছে, 4 মাস পর। আচ্ছা, আমি এই যে এই প্রশ্নটার নোট একটা দিয়েছি, এই নোট থেকে তোমরা তোমাদের নিজস্ব হ্যান্ড নোট তৈরি করতে হবে। এবং এইখানে আছে যে ইন হোয়াট সেন্স ইজ দ্য
প্লে আর্মস অ্যান্ড দ্য ম্যান অ্যান অ্যান্টি রোম্যান্টিক কমেডি। আর্মস অ্যান্ড দ্য ম্যান এটা অ্যান্টি রোম্যান্টিক কমেডি কোন সেন্সে? আর আমাদের এই সাজেশনে আছে যে ইভ্যালুয়েট আর্মস অ্যান্ড দ্য ম্যান অ্যাজ অ্যান অ্যান্টি রোম্যান্টিক কমেডি। মজার ব্যাপার হলো, দুদিন আগে একটা ছেলে আমাকে বলছে যে আপনার সাজেশন থেকে আমি প্রশ্ন কমন পাইনি, মাত্র 3টা কমন পাইছি, বাকি কমন পাইনি, অথচ 6টা প্রশ্ন কমন আসছে। কিভাবে আসছে? এই যে ধরো প্রশ্নটা এটা লেখা আছে যে আমি দিয়েছি ইভ্যালুয়েট আর্মস অ্যান্ড দ্য ম্যান অ্যাজ অ্যান অ্যান্টি রোম্যান্টিক কমেডি। এখানে মেইন কথাটা কি? অ্যান্টি রোম্যান্টিক কমেডি। আর ধরো আসছে এইভাবে, প্রশ্নটা আসছে ধরো এইভাবে যে ইন হোয়াট সেন্স আর্মস অ্যান্ড দ্য ম্যান অ্যাজ অ্যান ইজ অ্যান অ্যান্টি রোম্যান্টিক কমেডি, এরকমভাবে আসছে। তো এই যে হুবহু আসলো না, এটা দেখেই সে ঘাবড়ে গিয়ে ওই বাকি দুটা লিখে নেয়। তো ইংরেজিতে এটা হয়, এই জিনিসগুলো ভুল করা যাবে না, মেইন অংশটাকে দেখেই ওই সেম প্রশ্ন লিখে আসতে হয়। যেমন এই যে এখানে অ্যান্টি রোম্যান্টিক কমেডি, ওখানেও অ্যান্টি রোম্যান্টিক কমেডি, ব্যাস এই একই অ্যান্সার। তো এইগুলো ঠিকঠাকভাবে দেখে, কোশ্চেনটা ভালো করে দেখে তখন পরীক্ষা দিতে হবে। ফার্স্ট ইয়ারে কি হয়েছে আমি জানি না, রেজাল্ট হোক তারপরে বোঝা যাবে। রেজাল্ট হওয়ার পরে তোমাদের অনেকেরই মনে হবে যে আরে আমি তো এত ভালো পরীক্ষা দিলাম কিন্তু রেজাল্ট হলো না। কিন্তু তোমাদের খাতাগুলো দেখলে আমি কিন্তু প্রায়ই বলি যে অনেকেই বিভিন্ন জায়গাতে ভুল করে, যে ভুলগুলো আসলে মনে হয় না যে তুমি ভুল করেছো বা মনে থাকবে না, কিন্তু খাতা যদি তোমাকে দেখানো যায় তুমি তখন দেখবা যে হ্যাঁ ভুল আছে। তো এই ভুলগুলো শুধরাতে পারবে যত বেশি লিখবে। আমি তোমাদেরকে আগে মনে হয় বলেছিলাম যে একটা মোটা খাতা বানাবে এবং ওর মতো ওখানে নিজের মতো করে ছোট 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 করে লিখবা। খাতা বাঁচানোর দরকার হলে প্রথমে পেন্সিল দিয়ে লিখবা, পরের বার ওর উপরে কলম দিয়ে লিখবা, তাহলে দেখবা যে ওই লেখার প্র্যাকটিসটা হলো। আর নিজের মতো করে লিখবা, ওখানে ছোট বড় কোনো ব্যাপার না, কিন্তু লিখতে হবে প্রচুর। আচ্ছা দেখো, অ্যান্টি রোম্যান্টিক কমেডি, আর্মস অ্যান্ড দ্য ম্যান একটা অ্যান্টি রোম্যান্টিক কমেডি, এটা আমরা আলোচনা করব। এটার শুরুতেই আগে বলি আমরা হচ্ছে রোম্যান্টিক কি জিনিস আর অ্যান্টি রোম্যান্টিক কি জিনিস, এটা আমাদেরকে বুঝতে হবে। রোম্যান্টিকটা আমরা যদি হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার, আমি তোমাদের ক্লাস নিয়েছি, তোমরা হয়তো খেয়াল করেছো, হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারের বৈশিষ্ট্য, রোম্যান্টিক এজের বৈশিষ্ট্য কি? রোম্যান্টিক এজের বৈশিষ্ট্য হচ্ছে বাস্তবতার বাহিরে গিয়ে যে কোনো জিনিসকে অতিরিক্ত মাত্রায় চিন্তা করা, কল্পনা করা। যেমন ধরো এই মানে অ্যান্টি রোম্যান্টিক জিনিসটাও এরকমই। রোম্যান্টিক জিনিসটা হচ্ছে যে কোনো একটা জিনিস যা না সেটাকে সেভাবে চিন্তা করা। বা হয়তো তুমি চিন্তা করছো যে আচ্ছা প্রেম ভালোবাসা, তারপরে এটা চিন্তা করতে গিয়ে তুমি তোমার যে নায়ক মানে তোমার যে বয়ফ্রেন্ড তাকে তুমি অতিমাত্রায় সুপারম্যান হিসেবে চিন্তা করছো। হ্যাঁ, তো এটাই হচ্ছে তোমার রোম্যান্টিক একটা চিন্তা ভাবনা। বা তুমি তোমার গার্লফ্রেন্ডকে চিন্তা করছো ওই কল্পনার যে পরী, তারপরে আরো যে ইয়েগুলো থাকে অ্যাঞ্জেল, এরকমটা তুমি চিন্তা করছো, এগুলো হচ্ছে রোম্যান্টিক। বাট অ্যান্টি রোম্যান্টিক হচ্ছে বাস্তবতার নিরিখে চিন্তা করা, সেটা হচ্ছে অ্যান্টি রোম্যান্টিক। যা কিছু তোমার কল্পনা প্রসূত সেটাই হচ্ছে রোম্যান্টিক, আর যেগুলো হচ্ছে কল্পনার বাইরে সেটা হচ্ছে অ্যান্টি রোম্যান্টিক। এটা মাথায় রেখো, মানে তুমি যেটাকে যা না সেটাকে বেশি বেশি করে ভাবা সেটা হচ্ছে রোম্যান্টিক। আর যেমন আমি যদি বলি যে ওই যে একটা আমাদের নাটোর নিয়ে একটা গান আছে, পাখির বাসার মতো দুটি চোখ তোমার। তো এই যে পাখির বাসার মতো কি চোখ হয় না। পাখির বাসার মতো যদি চোখ গর্তেই থাকে তাহলে তো এটা আর সৌন্দর্য থাকলো না, কিন্তু এটাকে কবি বলছেন যে না এটাই ওকে, এটাই পারফেক্ট। তো এইটা হচ্ছে একটা রোম্যান্টিক চিন্তা। বাট অ্যান্টি রোম্যান্টিক হচ্ছে পাখির বাসার মতো যদি চোখটা যদি গর্তের ভিতরেই যেয়ে থাকে তাহলে ওইটা আর ভালো লাগবে না। তো এই চিন্তাটা হচ্ছে তখন রোম্যান্টিক, অ্যান্টি রোম্যান্টিক চিন্তা। আচ্ছা, তো এই যে নাটকটার ভেতরে আমরা অনেক কিছুই পাবো যেগুলো হচ্ছে রোম্যান্টিকলি প্রথমে চিন্তা করছে এখানকার ক্যারেক্টারগুলো, বাট পরবর্তীতে সেটা বাস্তবতার নিরিখে এসে যখন চিন্তা করছে তখন সেটা এই নাটকটা অ্যান্টি রোম্যান্টিক হয়ে যাচ্ছে। তো এটা দেখো, আমরা ইন্ট্রোডাকশন যদি পড়ি, দ্য প্লে আর্মস অ্যান্ড দ্য ম্যান মেক্স আস লাফ বাট beneath laughter it provokes profound thoughts। বলছে আর্মস অ্যান্ড দ্য ম্যান আমরা যখন পড়ছি তখন এটা আমাদেরকে হাসাচ্ছে, কিন্তু এই হাসির নিচে আড়ালে এর ভেতরে একটা প্রোফাউন্ড থট রয়েছে, গভীর একটা চিন্তাধারা রয়েছে, যেটাও আমরা বুঝতে পারবো যদি চিন্তা করি আর কি, এটাও প্রভোগ করছে। The romantic notion of various sections of life is not only mocked here but also proved to be hollow। বলছে এখানে এই নাটকের ভেতরে যে রোমান্টিক নোশনগুলো রয়েছে, রোমান্টিক যে চিন্তাভাবনাগুলো রয়েছে বিভিন্ন রকমের বিভিন্ন সেক্টর নিয়ে,
সেগুলোকে শুধুমাত্র যেখানে হাসি তামাশার করা হয়েছে, উপহাস করা হয়েছে তা নয়, বরং এগুলোকে যে এগুলো যে একটা অন্তঃসার শূন্য, মানে এগুলোর ভেতরে যে কিছু নেই, খালি জিনিস, এইটাকেও প্রমাণ করা হয়েছে। In the very beginning of the play we see that there is a picturesque very beginning picturesque of picturesque Bulgarian setting, choosy interior design, showy fashion etc. বলছে এই নাটকের বিগিনিং এ আমরা দেখতে পাই যে একটা ছবির মতো বুলগেরিয়ান সেটিং, বুলগেরিয়ান বলতে বুলগেরিয়া যে দেশ, এই যে এখন যে ইউক্রেন যেখানে যুদ্ধ হচ্ছে এর পাশে আশেপাশে আর কি বুলগেরিয়া সার্বিয়া, তো এই বুলগেরিয়ার একটা সেটিং আমরা এই নাটকের ভেতরে দেখতে পাই। সেটিং বলতে যে পরিবেশটা ক্রিয়েট করা হয়েছে, যে ঘর বাড়ি যেরকমটা ক্রিয়েট করা হয়েছে সেটা বুলগেরিয়ানদের আদলে, এবং এখানে চুজি ইন্টেরিয়র ডিজাইন রয়েছে, অর্থাৎ বাড়ির ভেতরে ঘরের ভেতরে যে সাজসজ্জা এগুলো খুবই মানে চুজি, খুব পছন্দ সুন্দর করে আর কি এগুলো ডিজাইন করা। সই ফ্যাশন, এখানে ফ্যাশন দেখানো হয়েছে এখানকার। আমরা যদি কাপড় চোপড়ের কথা চিন্তা করি, কোট তারপর অন্যান্য সব কিছুই, তাহলে এখানে অনেক ফ্যাশনেবল আইটেমও রয়েছে। The snobbery of higher class society and the ambition of lower class are equally criticized in the play. এই নাটকের ভেতরে বড় লোকদের যে স্নবারি, হায়ার ক্লাস সোসাইটির যে স্নবারি মানে হচ্ছে বড়লোকি ভাব, তো হায়ার ক্লাস সোসাইটির যে বড়লোকি ভাব এবং একই সঙ্গে লোয়ার ক্লাস পিপলদের যে উচ্চাকাঙ্ক্ষা, সেই দুইটাকেই এখানে ক্রিটিসাইজ করা হয়েছে। Therefore, whatever it is, the play chiefly satirizes the false notion about war, soldiering and love as the title suggests. বলছে যাই হোক, যেটাই করা হোক না কেন এই নাটকের ভেতরে মেইনলি যেটা করা হয়েছে সেটা হচ্ছে স্যাটায়ার করা হয়েছে কিছু মিথ্যা ধারণাকে। সেই ধারণাগুলো কি যুদ্ধ সম্পর্কে ধারণা, সোলজারিং বা সেনাবাহিনীর সদস্য হিসেবে যে কার্যাবলী সেগুলো পারফর্ম করার ব্যাপারে যে ধারণা, এবং একই সঙ্গে ভালোবাসার ব্যাপারে যে ধারণা, সেই ধারণাগুলোকে এখানে ক্রিটিসাইজ করা হয়েছে বা স্যাটায়ার করা হয়েছে। স্যাটায়ার মানে তোমরা জানো যে উপহাস করা এবং ভুল ত্রুটিগুলো ধরিয়ে দেওয়া উপহাসের মাধ্যমে। এবং এইটা মূলত এখানকার যে টাইটেল আর্মস অ্যান্ড দ্য ম্যান এখানেই রয়েছে। আর্মস মানে অস্ত্র শস্ত্র, এবং অ্যান্ড দ্য ম্যান দিয়ে বোঝাচ্ছে এই ব্লান্সলির যে চিন্তা ভাবনা কথাবার্তা সেগুলো। আচ্ছা, যেখানেই বুঝতে সমস্যা হওয়ার কথা না, তারপরে যদি বুঝতে সমস্যা হয় সাথে সাথে কোশ্চেন করবা। আচ্ছা, আমরা শুরুতে তাহলে টাইটেলে দেখি টাইটেলে কি বলা হচ্ছে। The title of the play taken from the first line of Virgil epic Aeneid. ভার্জিল নামক একজন কবি রয়েছেন, মহাকবি, সেটা হচ্ছে প্রাচীনকালের ক্লাসিক্যাল এজের আর কি। সো এই ভার্জিলের একটা এপিক রয়েছে, মহাকাব্য, তার নাম হচ্ছে এনিড। এই এনিড মহাকাব্যের প্রথম লাইনটাই হচ্ছে এই আর্মস অ্যান্ড দ্য ম্যান, এই লাইনটা। Whereas Virgil glorifies war and according to him war gives birth the heroes of heroes, Shaw in this play bitterly criticizes war. ভার্জিল ওই অ্যানিড হচ্ছে এপিকের মধ্যে, মহাকাব্যের মধ্যে তিনি যুদ্ধকে গ্লোরিফাই করেছেন, যুদ্ধকে অনেক উঁচু মানে জায়গায় স্থান দিয়েছেন বা অনেক প্রশংসা করেছেন, এবং তার মতে যুদ্ধ মূলত হিরো তৈরি করে। কিন্তু জর্জ বার্নার্ড শ এই নাটকের ভেতরে খুব তিক্ততার সহিত যুদ্ধকে ক্রিটিসাইজ করেছেন, সমালোচনা করেছেন। ইট ইজ ডিস্ট্রাকটিভ অ্যান্ড ডিস্টার্বিং দ্য প্রোগ্রেস অফ হিউম্যান সিভিলাইজেশন। তিনি বলেছেন, আমাদের এই জর্জ বার্নার্ড শ, যে যুদ্ধ হচ্ছে একটা ধ্বংসাত্মক বিষয় এবং এটা মানুষের যে সিভিলাইজেশন, সভ্যতার যে প্রোগ্রেস, সেই প্রোগ্রেসটাকে, সেই উন্নতিটাকে ডিস্টার্ব করে, থামিয়ে দেয়। এটা আমরা যদি এখন যেমন ইউক্রেনের কথাই যদি চিন্তা করি, ইউক্রেন কত সুন্দর উপরে উঠতেছিল, কিন্তু এখন কি হচ্ছে, সবগুলো মানে সব ধ্বংসযজ্ঞ চালানো হচ্ছে। এর ফলে কি হলো, তারা অনেক বহুদিন পিছিয়ে যাচ্ছে আবার। The Shaw attacks on love and war springs from the very title of the play. So এই যে জর্জ বার্নার্ড শ তিনি অ্যাটাক করছেন, আক্রমণ করছেন ভালোবাসা এবং যুদ্ধের যে বসন্ত, সেই বসন্তকে, মানে ভালোবাসা এবং যুদ্ধের ব্যাপারে আর কি যে কথাবার্তা সেগুলোকে তিনি অ্যাটাক করছেন, এবং এটা টাইটেল থেকে শুরু করছেন তিনি।
এবার আসো, generally the anti-romantic comedy criticizes all the romantic illusions about running thoughts of life। আচ্ছা, জীবনের যে ব্যাপারে যে চিন্তা ভাবনাগুলো এবং সেগুলো নিয়ে যত রোমান্টিক ইলিউশন রয়েছে, ইলিউশন বলতে কল্পনা, স্বপ্ন দেখা, দিবাস্বপ্ন যেটা সেটা, তো এরকম রোমান্টিক যে দিবাস্বপ্নগুলি, সেই দিবাস্বপ্নগুলি যেগুলো সমাজে চলমান, সেগুলোকে এই অ্যান্টি রোমান্টিক কমেডির ভেতরে মূলত ক্রিটিসাইজ করা হয়েছে। Here lies the chief contrast between the Elizabethan comedy and anti-romantic comedy। এখানে একটা কন্ট্রাস্ট রয়েছে, কন্ট্রাস্ট বলতে পার্থক্য দেখানো হয়েছে এই এলিজাবেথান রোমান্টিক কমেডি এবং অ্যান্টি রোমান্টিক যে কমেডি সেটার ভেতরে। তোমরা জানো যে জর্জ বার্নার্ড শ মডার্ন এজের হচ্ছে ড্রামাটিস্ট, আর এলিজাবেথান হচ্ছে সে 1500 সালের উইলিয়াম শেক্সপিয়ারের আমলের। তো এখানে যেটা বলা হচ্ছে যে উইলিয়াম শেক্সপিয়ার আমলের যে কমেডিগুলো, যেমন যদি তোমরা অ্যাজ ইউ লাইক ইটের কথা চিন্তা করো সেটা, আর সেটার সাথে এখানকার যে অ্যান্টি রোমান্টিক কমেডি এই আর্মস অ্যান্ড দ্য ম্যান, এই দুটোর মধ্যে বিশাল একটা পার্থক্য রয়েছে। দেখো খেয়াল করে, ওইখানে ভালোবাসাটাকে কত উচ্চ পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে অ্যাজ ইউ লাইক ইটের ভেতরে, বাট এই আর্মস অ্যান্ড দ্য ম্যানে এসে কি হয়েছে, ভালোবাসাটাকে মানে কল্পনা বা দিবা স্বপ্ন দেখা এরকমটা করা হয়নি, এখানে বাস্তবতার নিরিখে ভালোবাসার বিষয়টা আর কি প্রকাশ করা হয়েছে। এই প্রশ্নগুলি বড়, তবে সুবিধা হচ্ছে বড়গুলো থেকে নোট করা সুবিধা এবং ছোট করা সুবিধা। বিকজ এলিজাবেথান কমেডি রোমান্টিসাইজেস অল দ্য ফ্যাক্টরস অফ লাইফ। এলিজাবেথান যে কমেডিগুলি রয়েছে সেই কমেডিগুলিতে জীবনের প্রত্যেকটা ঘটনাবলীকেই রোমান্টিসাইজ করা হয়েছে, অর্থাৎ বাড়িয়ে বাড়িয়ে যেন বলা হয়েছে এরকম। যেমন যদি তোমরা দেখো যে ফরেস্ট অফ আর্ডেনে যত খারাপ ক্যারেক্টারই যাচ্ছে না কেন সবাই ভালো হয়ে যাচ্ছে। সো ফরেস্ট অফ আর্ডেন কি কোনো ইয়ে নাকি যে কি কয় হাউজে কাউসার, সে ওই ওর ভেতরে ডুব দিলে ভালো হয়ে গেল, বা ফরেস্ট অফ আর্ডেনে যারাই যাবে তারা মুড ভালো হয়ে যাবে। তো এটা একটা রোমান্টিক নোশন। বাট বোথ দ্য কমেডিজ এন্ড উইথ দ্য রিঙ্গিং অফ ম্যারেজ বেল। কিন্তু দুইটা কমেডি, অর্থাৎ এলিজাবেথান যে রোমান্টিক কমেডি এবং আমাদের যে অ্যান্টি রোমান্টিক কমেডি, দুইটারই বেল বাজতেছে, মানে শেষ হচ্ছে এই দুইটাই ম্যারেজ বেল বাজার মাধ্যমে, বিবাহের যে ঘন্টা সেই ঘন্টা বাজানোর মাধ্যমে। দ্য প্লে আর্মস অ্যান্ড দ্য ম্যান ইজ এ প্লে অফ সাচ নেচার। এবং আর্মস অ্যান্ড দ্য ম্যান হচ্ছে ওই রকম ধরনের একটা নাটক। কীরকম ধরনের নাটক? ওই অ্যান্টি রোমান্টিক আর কি, এবং যেটা হচ্ছে এলিজাবেথান এজের নাটকের বিপরীত। রমকম জনরা, হ্যাঁ রমকম বলতে রোমান্টিক কমেডি ভাই, তোমরা আবার এটাকে অন্য কিছু ভাইবো না। যাহাই রোমান্টিক কমেডি তাহাই রমকম জনরা। কিন্তু এই কমেডির ভেতরে আমরা যতগুলো পাবো এর ভেতরেও রোমান্টিক এলিমেন্ট রয়েছে। সেটা আমাদের ওই যে বলা হচ্ছে না যে এখন চাওয়া হচ্ছে অ্যান্টি রোমান্টিক এলিমেন্টগুলি, তাই আমরা অ্যান্টি রোমান্টিক এলিমেন্টগুলোকে ফোকাস দিচ্ছি। বাট যদি চাওয়া হতো রোমান্টিক এলিমেন্টগুলি, তাহলে আমরা রোমান্টিক এলিমেন্টগুলোকে তখন ফোকাস দিতাম। তবে এখানে আমরা সবার শেষে বলবো যে কিছু এখানে রোমান্টিক এলিমেন্টও রয়েছে। কেটে গেলে আবার জয়েন করিও তোমরা। এখন 7 জন আছো, 7 জনও চলে গেলে কিন্তু ক্লাস করতে ভালো লাগবে না। তোমরা কেটে গেলে আরেকবার জয়েন করিও। স্যার অ্যান্টি রোমান্টিক এলিমেন্টগুলো কি কি? অ্যান্টি রোমান্টিক এলিমেন্টগুলো কি কি এভাবে বলা যাবে না আর কি, কারণ হচ্ছে অ্যান্টি রোমান্টিক এলিমেন্ট বা রোমান্টিক এলিমেন্টগুলোকে কিভাবে ওইটাকে উপস্থাপন করা হচ্ছে নেগেটিভলি, সেটাই হচ্ছে অ্যান্টি রোমান্টিক কমেডি। এক এক রাইটার এক একভাবে আর কি অ্যান্টি রোমান্টিক হচ্ছে থিমগুলি উপস্থাপন করে। মানে যেমন এখানে যদি এই নাটকের কথাই বলি, আমরা আরো নিচে পাবো এই নাটকের কথাই যেমন বলি, যেমন এখানে আমাদের যে হিরোইন রায়না, সে তার যে প্রেমিক হচ্ছে সার্জিয়াস, সে যুদ্ধে জিতে আসতেছে, সেটা নিয়ে সে খুবই রোমান্টিক দিবা স্বপ্ন দেখছে তার হিরোকে নিয়ে। কিন্তু কি হলো আলটিমেটলি, তার হিরোর এই যে বিষয়টা, এটা একটা মানে তার হিরো যে একটা বোকা সেটা প্রমাণিত হলো। তো এই যে হঠাৎ করে একটা রোমান্টিক নোশন ভেঙে অ্যান্টি রোমান্টিক একটা জিনিস, এবং অ্যান্টি রোমান্টিক জিনিসটাই তখন সত্য বলে প্রমাণিত হচ্ছে। এরপরে কি হলো যে যুদ্ধের ক্ষেত্রে যুদ্ধ করবে সোলজাররা, তাদের সাথে অস্ত্র শস্ত্র থাকবে, সেটা স্বাভাবিক।
কিন্তু ব্লান্টসলি কি করছে, সে যুদ্ধক্ষেত্রে পালিয়ে আসছে তো আসছে, এসে আবার বলছে যুদ্ধক্ষেত্রে অস্ত্রের সাথে নাকি চকলেট রাখাই বেশি ভালো। তো এটাও একটা অ্যান্টি রোমান্টিক চিন্তা। রোমান্টিক হলে কি হবে, হ্যাঁ যুদ্ধ আসবে সামনে, অনেক সেনাবাহিনী, আমি একাই একটা হচ্ছে পিস্তল দিয়ে বা একটা রিভলভার দিয়ে সব গুলি করে মেরে ফেললাম। তো এরকমটা আর কি রোমান্টিক চিন্তা, যেটা আদৌ পসিবল না। কিন্তু কি হলো, বাস্তবতার নিরিখে চলে আসলো। যেমন এখানে আমরা যদি দেখতে পাই যে সার্জিয়াস সে ঘোড়া নিয়ে, ঘোড়ার যে বাহিনী তার অশ্বারোহী যে বাহিনী, সেটা দিয়ে কি করলো, কামান ট্যাঙ্ক এগুলোর সামনে গিয়ে যুদ্ধ করে তাদেরকে হারিয়ে দিয়ে আসলো। কিন্তু এটা কি আদৌ পসিবল না। কিন্তু ওই যে এটা করা হলো এবং সে জিতেও গেল, এটাই হচ্ছে একটা অ্যান্টি রোমান্টিক বিষয়। তো এরকম অ্যান্টি রোমান্টিক যে বিষয়গুলি, সেগুলোর এগেনিস্টে কি বলা হচ্ছে সেটা হচ্ছে অ্যান্টি রোমান্টিক। এগুলো এক এক নাটকের ভেতরে এক এক রকম ভাবে এগুলোকে উপস্থাপন করা হয়। ক্লাউড স্কুল প্রো সাইটে হচ্ছে আপনি যে সাজেশন দিয়েছেন, এটাই কি ফাইনাল সাজেশন? হ্যাঁ, এটাই ফাইনাল সাজেশন। এবং তোমার সেট সাজেশন তো এখনো বের হয় নাই, এই জন্য। হ্যাঁ, আমি একবার এই সাজেশন, তোমাদের পরীক্ষা হয়ে গেছে, সাজেশন দিয়ে গেছি। যদি এখনো মনে হয় হিস্ট্রিটা দেইনি নাকি, এটাও দিয়ে দেবো আর কি। ঠিক আছে স্যার, ধন্যবাদ। আর তোমাদের ভয় পাওয়ার কিছু নাই, এবারেও এই যে এত কিছুর পরেও সাজেশন থেকে 6টা 7টা 5টা এভাবে কমন পড়েছে। তো ভয় পাওয়ার কিছু নাই। এখানে যেমন একটা সেট সাজেশনে তোমার 25টা প্রশ্ন দেয়া আছে, বাট আমি দিয়েছি কত, এই যে 13টা। ও এইটা না, স্যার আমরা কি এই সাজেশন অনুযায়ী ফলো করব? হ্যাঁ এটাই ফলো করতে পারো, নো প্রবলেম, এটাই ফলো করতে পারো। এটা ফলো করতে পারো, এই জন্য আরো কনফিডেন্টলি বলছি যে এবার সব কমন পড়েছে, তোমাদের ভয় পাওয়ার কিছু নাই। এবারে প্রশ্নটা দেখো, এই যে মিলাবে, তোমরাই মিলাবে, হ্যাঁ এখান থেকে এসে এই যে এবারের প্রশ্নটা এবং এবারে যে সাজেশন দিয়েছিলাম সেই সাজেশনটা এটা। তো এখান থেকে কয়টা প্রশ্ন কমন পড়লো এটা তোমরা মিলাবে, মিলিয়ে নিয়ে তারপরে দেখবা। আর আরেকটা জিনিস, যেগুলো কমন পড়েনি দেখবো সেগুলো এত সহজ যে এগুলো এভাবে এত সহজগুলো যে পরীক্ষার ভেতরে দিবে এটা আমরা চিন্তাই করিনি। হ্যাঁ, ওই জন্য আমি গতকালকে একটা স্ট্যাটাস দিলাম যে সাজেশনের চাইতে কোশ্চেন বেশি সহজ হয়েছে। সাজেশনে আমরা কি করি, যে সাজেশনগুলোই একটু যাতে ওখান থেকে কমন পড়বে, একটু সহজ সহজ বোধ হবে, কিছু কমন পড়বে না এরকমটাই হবে। কিন্তু দেখা যাচ্ছে যে কমন 2-4টা যদি নাও পড়ে সেটাও এত সহজ প্রশ্ন আসছে। এই যে এইটা ধরো, এই যে ক্যারেক্টার অফ মারিয়া, তোমরা যদি এখানে যাও ক্যারেক্টার অফ মারিয়া কমন, এই যে কমন এগুলো, এই যে ক্যারেক্টার অফ মারিয়া, এই যে কোরাস, রোল অফ কোরাস, এগুলো সব কমন। এইগুলা এই যে রোমান্টিক কমেডি, অ্যাজ ইউ লাইক এর একটা রোমান্টিক কমেডি, এটা তুমি যদি এমনি নাটক পড়ো তাও দেখবে তুমি বানিয়ে বানিয়ে লিখতে পারছো। এখন হয়তো তোমার কাছে মনে হচ্ছে তাই কি সম্ভব, কিন্তু আরো তো 6-7 মাস তুমি পড়বে, তারপরে গিয়ে দেখবে এগুলো ইজি হয়ে গেছে। সবই পড়াবো, হিস্ট্রি পড়াবো, পড়াবো, সবই পড়াবো। হিস্ট্রিটা যত লেটে পড়বা তত ভালো। আর হিস্ট্রির উপরে আমরা তো ক্লাস নিয়েছি, ওই ক্লাসগুলোতে আমরা একবার করে আলোচনা করেছি, এখন ডিরেক্ট প্রশ্নগুলো আলোচনা করব। তোমাদের অলরেডি ধরো 50টা ক্লাসের মধ্যে তোমাদের থিওরির যে অংশটুকু সেটুকু পড়া শেষ, এখন আমরা প্রশ্নও নিয়ে পড়ছি। তোমরা তো অনেক আগায় গিয়েছো, এরকমটা তো কেউ আগায়নি এখনো। ওকে, আচ্ছা তোমাদের কেটে যাবে আর 4 মিনিটে, আমরা 4 মিনিট পরে আবার জয়েন করব। দেখো 4 মিনিট আমরা এটা পড়ে ফেলি যে Shaw's anti-romantic attitude towards the occupation of soldiering is evident in the play. সোলজারিং নিয়ে অ্যান্টি রোমান্টিক একটা অ্যাটিটিউড শো করেছেন আমাদের এই জর্জ বার্নার্ড শ। জেনারেলি সোলজারিং ইজ থট টু বি এ হিরোইক অকুপেশন হুইচ ইজ নট ফুললি রং। বলছে সাধারণত সোলজারিং বা সেনাবাহিনীর সদস্য হিসাবে এই পেশাটাকে, মানে সেনাবাহিনীর সদস্য সে একজন হিরো, এই টাইপের একটা চিন্তা আমরা সাধারণত করে থাকি এবং এটাই স্বাভাবিক, এটার ভিতরে রং কিছু নাই। Shaw's attack is for those who think that soldiers are heroic only when they get victory in the battle. কিন্তু শয়ের যে অ্যাটাক
সহজে এই বিষয়টাকে একটা অ্যাটাক করেছে, সেটা হলো যে অনেকেই চিন্তা করে যে একটা সোলজার হিরো তখনই যখন সে জিতবে। শ এই চিন্তাটাকে, এই ধারণাটাকেই অ্যাটাক করেছেন মূলত, যে হিরোরা সবসময় হিরো, সে জিতুক আর হারুক, একদল জিতবে একদল হারবে, এটাই স্বাভাবিক। দুইটা দল যদি খেলা হোক বা যুদ্ধ হোক, যেটাই হোক না কেন, সবসময় দুইটা দল জিতে না। বা সারা জীবনই একটা দল যে হেরেই যাবে ব্যাপারটা এরকম না, সে একদিন জিতবে। সো যুদ্ধে ওই ওই নোশনটাকে অ্যাটাক করেছেন যে হেরে গেলেই সে আর হিরো নয়, এরকমটা না। দ্য ড্রামাটিস্ট ওয়ান্টস টু শো দ্য আদার সাইড অফ সোলজারিং অ্যাজ ওয়েল। ড্রামাটিস্ট মূলত সোলজারিং এর যে অন্য যে আরো সাইড রয়েছে, সেই সাইডগুলোও তিনি আমাদেরকে দেখিয়েছেন। তাহলে এখানে আমরা কি পেলাম? একটা অ্যান্টি রোমান্টিক একটা বিষয় এখানে তুলে ধরা হয়েছে, সেটা হলো যে সবসময় মানে যোদ্ধা হিসাবে বা সেনাবাহিনীর সদস্য হিসাবে যে পেশা, হ্যাঁ, এই পেশাটাকে তিনি হচ্ছে ইয়ে করেছেন, কি বলে, অ্যাটাক করেছেন। পেশাটাকে মূলত অ্যাটাক করেননি তিনি, মূলত এইটার প্রতি যে ধ্যান ধারণা আমাদের, সেটাকে আমরা কি ভাবি যে অমুক একজন হিরো, কারণ হচ্ছে ও জিতে গেছে তাই। কিন্তু যে মারা গেছে বা যে আহত হয়েছে, সে কি হিরো না? সেও হিরো, এবং সে মূলত বড় হিরো, কারণ সে হচ্ছে জীবনের সবার সেরা জিনিসটাকে ইয়ে দিয়েছে। দেখো আমাদের বাংলাদেশে 7 জন বীরশ্রেষ্ঠ, সবাই কিন্তু মৃত্যুবরণ করা বীরশ্রেষ্ঠ, কাউকে কিন্তু জীবিত রয়েছে এরকম কাউকে কিন্তু বীরশ্রেষ্ঠ বলা হয়নি। এটা সবসময়ের জন্য আর কি, পৃথিবীতে সব জায়গাতেই। ইভেন তোমরা যদি ইসলামের দিক থেকেও দেখো, যে ব্যক্তিটা মারা যায়, শহীদ হয়, তার দাম বেশি, কারণ সে হচ্ছে তার লাইফটাকে স্যাক্রিফাইস করছে। সো বিষয়টা এখানেই যে সোলজারিং অকুপেশনের ক্ষেত্রে আমাদের যে চিন্তাভাবনা, সেই চিন্তাভাবনাকে অ্যাটাক করা হচ্ছে এবং বলা হচ্ছে যে শুধুমাত্র হিরো যারা যুদ্ধে জয় করবে তারাই না, বরং যারা হারবে তারাও হচ্ছে হিরো। তো এখানে আমরা একটা ইয়ে পেলাম, এরপরে আমরা এখানে পাবো। সো এখন কেটে যাবে, আমি আরো কেটে দিচ্ছি, তোমরা জয়েন করো, তোমরা আরেকবার জয়েন করো, তাহলে আমরা নির্বিঘ্নে আবার চালিয়ে যেতে পারবো। 9 জন আছো, 9 জনই জয়েন করবা। স্যার আপনার এই ল্যাপটপের র্যাম কত জিবি স্যার? আমার তো এটা ল্যাপটপ না, ডেস্কটপ। আমার অনেকগুলো অ্যাপস ইনস্টল দেওয়া, তো এই জন্য আর কি জানতে চাইলাম। ও আচ্ছা, আমার এটা আছে হচ্ছে কত জানো, 16 জিবি মেবি, 16 জিবি। হ্যাঁ 16 জিবি। আমার এখানে আরো বেশি আরো দেওয়া যাবে আর কি। এটা এর আগে অবশ্য প্রথম দিকে তোমাদের আমি ল্যাপটপে ক্লাস নিতাম, তো পরবর্তীতে ল্যাপটপে আর ভালো লাগে না, যার জন্য এই ডেস্কটপে এখন নেই। আর ল্যাপটপটা অনেক দিন আগেকার, যার জন্য ওটা হচ্ছে একটু স্লো হয়ে গেছে, পরে ওই জন্য ডেস্কটপে পার হয়েছে। আর ডেস্কটপ যেভাবে মুভ করানো যায়, ল্যাপটপ অত ইয়ে করা যায় না, বিরক্ত লাগে। আচ্ছা, আমার কথা তো শুনতে পাওনি? না স্যার। আচ্ছা, আমি তো অনেক কথা বলে গেলাম তোমার এই ডেস্কটপ ল্যাপটপের বিষয়ে আর কি। আমি যে ক্লাসটা নিচ্ছি এটা হচ্ছে আমার ডেস্কটপে নিচ্ছি, ল্যাপটপে বিরক্ত লাগে, তাই ল্যাপটপে নিচ্ছি না আর কি। আর ল্যাপটপ এই ডেস্কটপে এখন আমার র্যাম আছে হচ্ছে 16 জিবি, আরো বাড়াইতে হবে আর কি। আপনার হচ্ছে ক্রোম ব্রাউজারে অনেকগুলো ট্যাব ওপেন করা, তো নরমালি এরকম হইলে তো হ্যাং করার কথা, এই জন্য আর কি শুনতে চাওয়া। না, আমার এটা মানে ইয়ে কম্পিউটার আর কি, ভালো। এটাতে আমি প্রোগ্রামিং থেকে শুরু করে সবই করি তো। আচ্ছা ঠিক আছে, তাহলে 9 জনই জয়েন করে ফেলেছো, আমরা তাহলে চলে যাই। আচ্ছা দেখো, এরপরে আসতেছে দ্য ড্রামাটিস্ট। এখন ড্রামাটিস্ট কে? আমাদের এই জর্জ বার্নার্ড শ। এটা কিন্তু একটা জিনিস মাথায় রেখো, এটা তোমাদের এই বানানটা কিন্তু অনেকের ভুল হবে। তোমরা 10 জন পরীক্ষা দেবা, 10 জনা দেখবে যে 3-4 জনের মধ্যে বানান ভুল হয়েছে। কেউ লেখে হচ্ছে শু, জুতা,
হ্যাঁ, কেওলাকে স মানে SAW, তো এই বানানগুলো কিন্তু খুবই সিরিয়াস, এগুলোর জন্য 1-2 মার্ক নাই হয়ে যাবে একেবারে। জর্জ বার্নার্ড শ, এটা মাথায় রেখো। আচ্ছা, দ্য ড্রামাটিস্ট ভেরি স্কিলফুলি সেটস এ রোমান্টিক অ্যাটমসফিয়ার হোয়ার এ ইয়াং বিউটিফুল লেডি রায়না ইজ রোমান্টিক্যালি ইন লাভ উইথ দ্য উইনার অফ ক্যাভালরি চার্জ মেজর সার্জিয়াস সারানফ। বলা হচ্ছে যে ড্রামাটিস্ট খুব দক্ষতার সহিত একটা রোমান্টিক অ্যাটমসফিয়ার সেট করেছেন, তৈরি করেছেন, যেখানে একজন ইয়াং সুন্দরী লেডি যার নাম হচ্ছে রায়না, সে খুবই রোমান্টিক্যালি তার যে হচ্ছে প্রেমিক, হ্যাঁ, সার্জিয়াস, মেজর সার্জিয়াস সারানাফ, যে কিনা ক্যাভালরি চার্জ মানে অশ্বারোহীর মাধ্যমে চার্জ করে যুদ্ধে জিতেছে, সেই উইনারের সাথে মানে রোমান্টিক্যালি প্রেম করছে বা ভালোবাসা করছে সে। Incidentally, Shaw brings his spokesman Captain Bluntschli in this setting. বলছে ঘটনাক্রমে জর্জ বার্নার্ড শ তার যে স্পোক্সম্যান, তার যে মুখপাত্র ক্যাপ্টেন ব্লান্টসলি, তাকে এই সেটিং এর ভেতরে নিয়ে আসছেন। হি ইজ অ্যানাদার সোলজার অফ দ্য সেম ব্যাটেল অফ সার্জিয়াস ইন স্লিপনিৎজা। বলছে তিনি, এই যে ক্যাপ্টেন ব্লান্টসলি, তিনিও আরেকজন সোলজার ওই একই যুদ্ধের, যে যুদ্ধে মূলত সার্জিয়াস স্লিপনিৎজার পক্ষের আর কি যোদ্ধা। স্লিপনিৎজা যে জায়গাটা, সেখানে যে যুদ্ধ হচ্ছে সেটার এক পক্ষ সার্জিয়াস, আরেক পক্ষ হচ্ছে ক্যাপ্টেন ব্লান্টসলি। However, we get very miserable impression of the soldier at the first sight. আচ্ছা, যাই হোক, আমরা শুরুতে এই যে সোলজার, সেই সোলজারের একটা খুবই খারাপ অবস্থা দেখতে পাই, মানে ক্যাপ্টেন ব্লান্টসলির খুব খারাপ একটা অবস্থা দেখতে পাই। হি লুকড ভেরি টায়ার্ড, হেল্পলেস অ্যান্ড এনার্জেটিক টু সেভ হিমসেলফ বাই এনি মিনস। আমরা তাকে দেখতে পাই যে সে খুবই টায়ার্ড, ক্লান্ত এবং খুবই অসহায়, কিন্তু তারপরেও সে এনার্জেটিক। এবং সে এনার্জিটা কেন তাকে দেখাচ্ছে? কারণ সে তার জীবনটাকে বাঁচাতে চাচ্ছে। মানে ব্যাপারটা এরকম যে তুমি খুবই অসহায় বা হেল্পলেস, খুবই ক্লান্ত, কিন্তু তুমি যদি একটু সুযোগ পাও, যে যেখান থেকে তোমার জীবনটা হয়তো রিস্কে পড়ে গেছে, তুমি একটু সুযোগ পেয়েছো, ওখান থেকে যদি একটু মানে ছাড়া পাওয়া যায়, তখন তুমি তোমার ওই এক মুহূর্তের জন্য কিন্তু সর্বোচ্চ এনার্জি প্রয়োগ করবা। তো এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে হচ্ছে আমাদের ক্যাপ্টেন ব্লান্টসলি, তিনি খুবই টায়ার্ড বা হেল্পলেস, কিন্তু জীবন বাঁচানোর জন্য তিনি কি করেছেন, ওই টায়ার্ড বা হেল্পলেস অবস্থায় তিনি পাইপ বেয়ে রায়নার বেড চেম্বারে গিয়েছেন, বা রায়নাকে ওখানে ব্ল্যাকমেইল করার চেষ্টা করছেন অন্তত বেঁচে থাকার জন্য আর কি। তিনি আদতে ভালো মানুষ, বাট রায়নাকে ওই সময়টাতে একটু তাকে ব্ল্যাকমেইল করতে হয়েছে। Therefore, at a time he exposed the real fact about the cavalry charge that her hero won the battle in a foolish way. বলছে অতএব একটা সময় আমাদের যে ক্যাপ্টেন ব্লান্টসলি, তিনি যদিও এর আগে ব্ল্যাকমেইল করছিলেন, কিন্তু এখন তিনি তার রিয়েল যে ফ্যাক্ট, বিশেষ করে যুদ্ধের ব্যাপারে, ক্যাভালরি চার্জ যেটা, অর্থাৎ অশ্বারোহী নিয়ে যে চার্জ করা বা যুদ্ধে ঝাঁপিয়ে পড়া, এইটার ব্যাপারে তিনি একটা সত্য কথা বলছেন। বিশেষ করে যখন আমাদের হিরোইন, সে তার ব্যাটেল নিয়ে তার যে চিন্তাভাবনা, এবং সেই সময়টাতে তার যে হিরো সার্জিয়াস, সে যে ফুলিশ ওয়েতে, বোকামির মাধ্যমে যে যুদ্ধে জয় হয়েছে, হঠাৎ করে হয়ে গেছে আর কি, সেইটার কথা আর কি বলছেন। হি সেজ, তিনি বলছেন, দ্য ম্যান মাস্ট বি ভেরি ম্যাডেস্ট। বলছে এই লোকটা, যে লোকটা আর কি যুদ্ধে জয় করেছে, এই লোকটা অবশ্যই একটা পাগল। হি অ্যান্ড হিজ রেজিমেন্ট সিম্পলি কমিটেড সুইসাইড। সে এবং তার যে সঙ্গী সাথী যারা ছিল, তারা সুইসাইড করতে গিয়েছিল। অনলি দ্য পিস্তল মিস দ্য ফায়ার, দ্যাটস অল। শুধুমাত্র আমরা যে পিস্তলটা করতে গিয়েছি বা আমরা যে গুলি করতে গেছি, সেটা আমাদের কাজ করেনি ওই মুহূর্তে, ফায়ার হয়নি, যার জন্য সে বেঁচে গেছে। তো এই যে কোটেশনটা অবশ্যই ইউজ করবা তোমরা। So winning the battle by means of wrong way can be the heroic deed of a soldier. বলছে একটা যুদ্ধে সেটা একটা ভুল পথে গিয়েও যদি জিতা যায়, তাহলে সেটা হিরোইক, কোনো সন্দেহ নাই। It is also focused that how food is necessary in the battlefield rather ammunition. বলছে যে এটা আরো ফোকাস করছে আমাদের যে ব্লান্টসলি, তিনি আরো বলছেন যে যুদ্ধক্ষেত্রে
অ্যামিউনিয়ন হচ্ছে গোলা বারুদ বা যুদ্ধের যে অস্ত্র শস্ত্র সেগুলো। বলছে এগুলোর চাইতেও যুদ্ধক্ষেত্রে খাবারের গুরুত্ব বেশি, খাবারের প্রয়োজনীয়তা বেশি। চকলেট ক্রিম ইজ দ্য বেস্ট ফুড for the soldiers, whereas it is the mark of luxury of the elite class. বলছে চকলেট ক্রিম এই জায়গাটাতে, চকলেটের যে ক্রিম বা একটা চকলেট যেটা ক্রিমি চকলেট আর কি, সেটা হচ্ছে বেস্ট ফুড যুদ্ধক্ষেত্রে। কারণ ওই জায়গায় হচ্ছে তোমার তো আর ভাত ডাল মাখিয়ে খাওয়ার সময় নাই, কাচ্চি বিরিয়ানি খাওয়ারও সময় নাই, বা ওখানে তোমাকে বার্গার তৈরি করে দেবে এটারও টাইম নাই। তোমার পকেটে চকলেট আছে, তুমি চকলেট বার করে খাচ্ছ। এই ব্যাপারে বলছে যে এই যে চকলেট খাওয়াটা এটা সোলজারদের এটা বেস্ট ফুড, একই সঙ্গে এই চকলেট খাচ্ছে এটা কিন্তু একটা লাক্সারির প্রতীক, এলিট ক্লাসের লোকদের একটা লাক্সারির প্রতীক। তো এখানে ক্যাপ্টেন ব্লান্সলি সে একজন ক্যাপ্টেন মানুষ, সে তো আর সাধারণ সোলজার না, তো সে তো অবশ্যই এলিট ক্লাসের লোক। আচ্ছা, এক্ষেত্রে তোমাদের একটা জিনিস বলে দিই, সেটা হচ্ছে যে এই যে ছোট ছোট খাবার এগুলো কিন্তু ব্রেনকে ফাঁকি দেয়, ব্রেনকে ফাঁকি দেওয়া যায়। ফাঁকি কিভাবে? ধরো তোমার প্রচন্ড ক্ষুধা লেগেছে, এই অবস্থায় তুমি মুখের ভিতরে একটা চকলেট দিয়ে দিলা, যে চকলেটটা তুমি চুষে চুষে খাচ্ছ, এটার মাধ্যমে তোমার ব্রেনকে ফাঁকি দেওয়া সম্ভব। কিভাবে? তোমার পেটে ক্ষুধা, কিন্তু তোমার ব্রেনটা ক্ষুধা আর ফিল করছে না, ওই কষ্টটা আর ফিল করছে না, কারণ সে তার ব্রেনকে তার ব্রেনটা বুঝেই নিয়েছে যে আচ্ছা খাবার যাচ্ছে, অল্প অল্প পরিমাণে যাচ্ছে কিন্তু আসবে আসবে। তো এইভাবে আর কি আমরা আমাদের ব্রেনকে ফাঁকি দিতে পারি। ঠিক এরকমই বলছে যে যুদ্ধের ক্ষেত্রে অত বেশি খাবার না দরকার নাই, চকলেট ক্রিম থাকলে ওকে। শ অলসো শোস, এই যে এই লাইনগুলোতে কিন্তু আমাদের বানান ভুল হয়। শ হচ্ছে জর্জ বার্নার্ড শ, আর শো মানে দেখানো। তো শ অলসো শোস, শ আরো দেখাচ্ছে যে হাউ দে স্পেন্ড স্লিপলেস ডেজ, একজন যোদ্ধা সে কিভাবে তারা ঘুমহীন দিনাতিপাত করে সেটাও তিনি উল্লেখ করছেন। দাস ওয়ার মেক্স ওয়ারিয়র অ্যাজ নার্ভাস অ্যাজ মাউস, ভেরি স্লিপি অ্যান্ড হাংরি। এভাবে যুদ্ধ একজন যোদ্ধাকে খুবই নার্ভাস করে দেয়, ঠিক একটা মাউসের মতো, একটা কি বলে ইঁদুরের মতো, এবং খুবই ঘুমন্ত অবস্থায় করে ফেলে, কারণ ঘুম হয় না ঠিকঠাক, চোখ টোক সব ঢুলু ঢুলু অবস্থায় থাকে এবং খুবই ক্ষুধার্ত করে ফেলে। Moreover, the following words of Blanchely totally sweep away the romantic notion about soldiering. Moreover, এই যে এখানে নিচের যে কথাগুলো, এগুলো সোলজারিং এর যে ব্যাপারটা, সেই ব্যাপারটা নিয়ে যে আমাদের মনের মধ্যে বা রাইনার মনের মধ্যে যে রোমান্টিক নোশন ছিল, রোমান্টিক যে ধারণাটা ছিল, সেটা একেবারে আউট করে দিয়েছে। বলছে 9 soldiers out of 10 are born fools। বলছে আচ্ছা, আমরা যখন সেকেন্ড ইয়ারে উঠেছিলাম আমাদেরকে আমাদের টিচার এই সেন্টেন্সটা ইউজ করে আমাদের বলেছিল এটার মিনিংটা কি। তো তখন আমরা তো তোমাদের মতো এত স্মার্ট ছিলাম না আর কি ওই সময়টাতে, তো আমরা এটা পারি নাই। তো আমি তোমাদেরকে একটু কোশ্চেন করি, এটার মানে কি বলো? 9 out of 10 সোলজার্স আর ফুল, তাহলে এখানে কয়জন কয়জন এখানে হচ্ছে ফুল? বলো দেখি, কেউ একজন দুইজন। 10 জনের মধ্যে 9 জন। 9 জন কি জ্ঞানী না ফুল? ফুল, একজন জ্ঞানী। এখানে স্যার 9 জন বোকা, এটা বোঝাচ্ছে না কি? আচ্ছা আচ্ছা, হ্যাঁ তোমরা ঠিকই বলেছো। ওই জন্যই বললাম যে তোমরা এখনকার যারা, তারা যেহেতু ফেসবুক তারপর ইংরেজির অনেক অনেক বই এগুলোর কারণে তোমরা এগুলো জানো, বাট আমরা আমাদের সময় কিন্তু এগুলো জানতাম না। ওই যে বললাম যে আমাদের প্রথম ক্লাসে যখন আর্মস অ্যান্ড দ্য ম্যান এক টিচারে পড়াইতো, অ্যাজ ইউ লাইক ইট আরেক টিচারে পড়াইতো, এরকম পড়াইতো। তো আর্মস অ্যান্ড দ্য ম্যান এসেই আমাদেরকে এরকম একটা কোশ্চেন করেছিল, এই লাইনটাই তুলে দিয়েছিল। তো আমরা তো মনে করো খুব স্মার্টলি খুব সুন্দর করে বলছি হ্যাঁ হচ্ছে 9 জন ইয়ে। এখানে আরো একটা সেন্টেন্স দিয়েছিল যে 9 out of 10 আর ডেড। হ্যাঁ, তখন কি হবে? তো এটাও আমরা বুঝি নাই সেই সময়টাতে, এখন ওগুলো মনে পড়লে হাসি পায়, সেই সময়টাতে কত ইয়ে ছিলাম আর কি। যাই হোক, এখানে এইটার ইয়ে যে সোলজার যারা থাকে তারা 10 জনের ভেতরে 9 জনই বোকা হয়ে জন্মগ্রহণ করে। বর্ন ফুলস মানে কি, ছোটবেলা থেকেই তারা বোকা। ব্যাপারটা হচ্ছে বোকা না হলে তো আর যুদ্ধ করবে না। আর আরেকটা জিনিস, যারা সোলজার হয় কি বলে সাধারণ সেপাহি টাইপের, তাদের পড়াশোনা কিন্তু কম থাকে এবং তাদেরকে উচ্চ শিক্ষা দেওয়াও হয় না ইচ্ছা করেই। কারণ হচ্ছে তোমার পড়াশোনা যখন কম থাকবে, তোমাকে যা বলা হবে তুমি তাই করবা, তুমি কমান্ড শুনবা। তো তুমি যদি বোকা হও তাহলে সুবিধাটা কি, যুদ্ধক্ষেত্রে তোমাকে পাঠানো হলো, তুমি চলে গেলা,
এরপর তোমাকে গুলি করতে বলা হচ্ছে, কামান ফোটাতে বলা হচ্ছে, তুমি তাই করতেছো। কিন্তু যদি তুমি শিক্ষিত হও বা ট্যালেন্ট হও, তাহলে কি করবা? এই ব্লান্টলির মতো পালিয়ে দৌড় মারবা। সো এই এই কথাটাই বলছে যে 10 জনের ভেতরে 9 জনই বোকা হয়ে থাকে। অর ইট ইজ আওয়ার ডিউটি টু লিভ অ্যাজ লং অ্যাজ উই ক্যান। এবং ব্লান্টলি আরো বলছে যে আমাদের সবারই কর্তব্য হচ্ছে যতদিন পর্যন্ত বেঁচে থাকা যায় আত্মাহুতি দেওয়া ঠিক না। যে যুদ্ধের ভেতরে বীরত্ব দেখাতে গিয়ে সামনে চলে গেলাম আর গুলি এসে গুলি খেয়ে মারা গেলাম, তো এইটার ভেতরে কোনো সার্থকতা নেই। এইটা হচ্ছে বলছে, হয় না যে যুদ্ধক্ষেত্রে অনেক সময় অনেকের নিজের গায়ে আগুন ধরিয়ে দেয়, দিয়ে প্রতিবাদ করে, এই প্রতিবাদের লাভটা কি? আচ্ছা, এবার আসো, দ্য সোলজার্স আর হিউম্যান বিং নট সুপারম্যান। বলছে সোলজাররা হচ্ছে হিউম্যান বিং, সুপারম্যান নয়। শ অলসো শোজ অ্যান্টি রোমান্টিসিজম অ্যাবাউট চুজিং সোলজারিং অ্যাজ অকুপেশন। পেশা হিসাবে সোলজারিংটাকে চুজ করাটাকে একটা অ্যান্টি রোমান্টিসিজমের বিষয়, সেই হিসাবে আর কি জর্জ বার্নার্ড শ এখানে উপস্থাপন করছেন। হ্যাঁ, ড্রামাটা খুব সুন্দর। আমি আমার আমার মনে আছে এটা যখন আমরা প্রথমে পড়ি তখন বুঝি নাই, হ্যাঁ, এটা কি, এটা কোনো ইয়ে হলো। বাট যখন প্রশ্নগুলো পড়েছি বা আরো ডে বাই ডে যখন একটু বড় হয়েছি, তখন বুঝেছি যে এটা কত সুন্দর একটা ড্রামা। ইভেন আমার ওই অ্যাজ ইউ লাইক ইট টাইগর এগুলো যা কিছু আছে তার চেয়ে ভালো লাগে। তারপর আরো কিছু সাবজেক্ট আছে, যেমন ধরো হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার। যতই বোরিং হোক না কেন, এটা হচ্ছে লাইফে সবচেয়ে কার্যকরী একটা সাবজেক্ট এই হিস্ট্রিতে, সরি ইংলিশ লিটারেচারে। এখন অবশ্য আরো দুইটা অ্যাড হয়েছে, যেমন থার্ড ইয়ারে তোমরা পাবো লিঙ্গুইস্টিক, অনেক কার্যকরী। ফোর্থ ইয়ারে পাবা হচ্ছে ইএলটি বা অ্যাপ্রোচ অ্যান্ড মেথড, হ্যাঁ, ইংলিশ কিভাবে স্টুডেন্টদেরকে শেখাবে সেটা ওখানে ধারণা পাওয়া যায়। তো এই কয়েকটা সাবজেক্ট খুবই কার্যকরী। আর লিটারেচারের ভেতরে এই যে এটা ওয়ান অফ দ্য পিস আর কি। এবার দেখো ওয়ান ডে, সরি এখানে প্যাট্রিয়টিজম মে নট বি দ্য অনলি রিজন অফ বিং এ সোলজার। আচ্ছা, বলছে প্যাট্রিয়টিজম বা স্বদেশ প্রেম একটা রিজন হতে পারে না একজন সোলজার হওয়ার কারণ, মানে ব্যাপারে তুমি শুধুমাত্র স্বদেশ প্রেম আছে বলেই যে তুমি সোলজার হয়ে গেলা, এটা না, এটা হতে পারে না। এটা বলছে ওয়ান মে বিকাম এ সোলজার টু প্রোভাইড হিজ লাইভলিহুড অলসো। কেউ একজন তার জীবিকা চালানোর জন্য সোলজার হতে পারে। ক্যাপ্টেন ব্লান্সলি ইজ এ সোলজার অফ দিস কাইন্ড। ক্যাপ্টেন ব্লান্সলি হচ্ছে তার জীবিকা চালানোর জন্য, নির্বাহ করার জন্য সে সোলজার হয়েছে। হি ইজ আ সুইস ইন ন্যাশনালিটি বাট ওয়ার্কস অ্যাজ সার্বিয়ান আর্মি। সে হচ্ছে সুইজারল্যান্ডের একজন নাগরিক জাতীয়তার দিক থেকে, কিন্তু তিনি সার্বিয়ার আর্মি হিসেবে কাজ করে। Moreover, his father is an affluent person, but he doesn't believe him that he will give all his properties to him. ব্লান্টলির বাবা সে একজন ধনী ব্যক্তি, অ্যাফ্লুয়েন্ট পারসন, কিন্তু ব্লান্টলি বিশ্বাস করে না যে তার বাবা তাকে এগুলো, তার সম্পত্তি সবকিছু দিবে কিনা। দিস ইজ এ রিয়েলিস্টিক অ্যান্ড অ্যান্টি রোমান্টিক অ্যাটিটিউড। এটাও একটা রিয়েলিস্টিক অ্যাটিটিউড এবং অ্যান্টি রোমান্টিক। আমরা কি হয়, আমরা যে চিন্তাগুলো করে থাকি যে আমাদের বাবারা যখন মারা যাবে তখন তার সব সম্পত্তি আমাদের হবে, পায়ের উপরে পা তুলে খাবো, ওই ওই দুটা পুকুর আমার হবে, ওই তিনটা পুকুর আমার হবে, এই যে চিন্তা ভাবনাগুলো করি। বাট আদতে যেটা হয় ম্যাক্সিমাম ক্ষেত্রে, যে বাবা মারা যাওয়ার আগে বাবার এমন অসুখ হয় যে ওইগুলো জমি জমা বিক্রি করে, অনেকের গ্রামে আর কি হয় আর কি, মানে জমি জমা বিক্রি করে তার চিকিৎসা করতে চলে যায়, বা আলটিমেটলি নিজের যদি কিছু না করো তাহলে পথে বসতে হয়। সো এখানে এই আমাদের ব্লান্টসলিও এই বিষয়টা, সে হচ্ছে খুবই রিয়েলিস্টিক যে আমার কাজ আমি নিজে করে খাবো, এরকম একটা। দ্য ইউনিভার্সাল হিউম্যান অ্যাপিল লাভ অ্যান্ড ইটস রানিং কনসেপশন ইজ ওয়েল স্যাটারাইজড হিয়ার। বলছে ইউনিভার্সাল একটা হিউম্যান অ্যাপিল রয়েছে, মানুষের একটা চিরন্তন আবেদন রয়েছে, সেটা হচ্ছে ভালোবাসা। এবং ভালোবাসা যেই কনসেপশনটা চলছে সেটাকেও এখানে স্যাটায়ার করা হয়েছে। শ রিফ্লেক্টস দ্য মিজারেবল কন্ডিশন অফ প্ল্যাটোনিক লাভ অ্যান্ড শোজ দ্যাট দ্য কনসেপ্ট ইজ কোয়াইট ডেড নাও। আচ্ছা, জর্জ বার্নার্ড শ সেখানে প্ল্যাটোনিক লাভের যে চিন্তাভাবনা সেটাকে স্যাটায়ার করেছেন এবং দেখিয়েছেন যে এইটা এখন মারা গেছে এই কনসেপ্টটা। তোমরা অবশ্যই জানো, অলরেডি জেনে গেছো যে লাভ হচ্ছে দুই প্রকারের, একটা হচ্ছে প্ল্যাটোনিক আর একটা হচ্ছে বাইরনিক। প্ল্যাটোনিক লাভ হচ্ছে
হৃদয়ের ভালোবাসা, সত্যিকারের ভালোবাসা। আর বাইরনিক ভালোবাসা হচ্ছে শারীরিক একটা চাহিদা যেখানে থাকে আর কি। লাভ ক্যানট বি ফুলফিলড অনলি বাই ওয়ার্শিপিং। শুধুমাত্র একজন আরেকজনের ওয়ার্শিপ করে, হ্যাঁ, রূপের প্রশংসা করে ভালোবাসা ফুলফিল হতে পারে না। দ্য মডার্ন ওয়ার্ল্ড ইজ ভেরি মাচ ম্যাটেরিয়ালিস্টিক অ্যান্ড লাভ ইজ অলসো ম্যাটেরিয়ালাইজড হিয়ার। মডার্ন ওয়ার্ল্ড খুবই ম্যাটেরিয়ালিস্টিক, বস্তুবাদী, এবং ভালোবাসাও এখানে অনেক বস্তুবাদী। Shaw in his play Armstrong the Man shows how lover changes his accompany finding better one. Shaw এখানে দেখিয়েছেন আর্মস্ট্রং দ্য ম্যানে যে কিভাবে লাভাররা চেঞ্জ হয়ে যাচ্ছে তাদের আরেকজন বেটার প্রেমিক বা প্রেমিকা পাওয়ার ফলে। In this play Armstrong the Man we see Raina to be worshipping Sergius, telling my hero equally Sergius also tells Raina my lady the saint. আমরা এই নাটকের ভেতরে আর্মস্ট্রং দ্য ম্যানের মধ্যে দেখতে পাবো যে রায়না তার যে নায়ক বা হিরো তাকে মাই হিরো বলে সম্বোধন করছে, এবং সেটা হচ্ছে সার্জিয়াস শুরুতে আর কি। এবং একই সঙ্গে আমরা সার্জিয়াসকেও দেখতে পাবো, সেও রায়নাকে বলছে যে মাই লেডি দ্য সেন্ট, আমার মানে পুত পবিত্র লেডি, এই বলে আর কি বলছে। বাট উই নো ভেরি ওয়েল হোয়াট দে ডু হোয়েন ওয়ান ইজ আউট অফ অ্যানাদার সাইড। এবং আমরা জানি যে একজন আরেকজনের যখন চোখের আড়ালে যাচ্ছে তখন তারা কি করছে। সার্জিয়াস বিং টু ফ্লার্ট উইথ লুকা, বিকামিং টায়ার্ড অফ হায়ার লাভ। আচ্ছা, সার্জিয়াস এখানে ফ্লার্ট করছে লুকার সঙ্গে, সে মূলত টায়ার্ড হয়ে যাচ্ছে হায়ার লাভের দ্বারা আর কি। হায়ার লাভ বলতে ওই যে হৃদয়ের যে ভালোবাসা, সেটাতে সে ক্লান্ত, সে এখন ফ্লার্ট করছে, সে বাইরনিক প্রেমটা চাচ্ছে আর কি। রায়না পুটস হার ফটোগ্রাফ ইন দ্য পকেট অফ ব্লান্সলি অ্যাজ এ সুভেনার। এবং রায়নাও তার ছবি রাখছে ব্লান্সলির যে পকেট, সেই পকেটের ভিতরে একটা স্মরণিকা হিসাবে, মানে পরবর্তীতে যাতে ব্লান্সলি এখান থেকে চলে যাওয়ার পরে তার ছবিটা দেখলে তার কথা মনে পড়ে, এরকম একটা বিষয় আর কি। সো ইটস অ্যান এভিডেন্ট দ্যাট রোমান্টিক লাভ ইজ মেয়ার ফলিশ ইমিটেশন অফ সামথিং ড্রিমি। সো এটা একটা প্রমাণ যে রোমান্টিক লাভ এটা একটা মূলত স্বপ্নের ইমিটেশন মাত্র, স্বপ্নের নকল মাত্র, এবং যেটা মূলত বোকামি একটা, মানে এটা একটা স্বপ্ন দেখা জাস্ট, এবং এটা যে একটা বোকার মতো বিষয় সেটা। যেমন দিন শেষে তোমার মাই হিরো তুমি যাকে বলছো, সেই হিরো তো একটা সময় আর হিরো থাকবে না। তোমাকে অবশ্যই আগে থেকেই প্র্যাকটিক্যালি চিন্তা করতে হবে। ধরো একটা ছেলে বা একটা মেয়ে খুব সুন্দরী বা খুব সুন্দর, খুব হ্যান্ডসাম, এরকম সামহাউ বডি বিল্ডার, এবং তুমি তার পেশা, তার ক্যারেক্টার, তার অন্যান্য বিষয়গুলি, ম্যাটেরিয়ালিস্টিক যে বিষয়গুলি, এগুলো তুমি চিন্তা করলা না, তুমি তার সাথে প্রেমে পড়ে গেলা, বিয়ে করলা। বাট রিয়েল লাইফে কিছুদিন যাওয়ার পরেই দেখবা যে তুমি আর ওই জিনিসগুলো পাচ্ছ না, তখন এটা হয়ে যাবে। এখানে আরেকটা বিষয় আছে, আমি এটা প্রায়ই বলে থাকি বিভিন্ন জায়গায়, আমি ফ্রেন্ডদের সঙ্গে আমরা যখন আলাপ আলোচনা করি তখন এই কথাগুলো বলে থাকি যে এটা তোমরা বাজেভাবে নিও না, আমি জাস্ট এটা বলার জন্য একটা বলছি। সেটা হচ্ছে বর্তমান যুগে এই যে এত প্রেম ভালোবাসা এত কিছু হচ্ছে, এগুলো আবার 2 দিন পরে ভেঙে যায় কেন? বা প্রেম করে বিয়ে করছো, বা আমরা প্রেম করে বিয়ে করছি, কিন্তু বিয়ে করার পরে এত ঝগড়াঝাটি কেন লাগে? এটার একটা এক্সপ্লেনেশন আমার কাছে এরকমটা যে আমরা যখন প্রেম করছি, প্রেম করার আগে আমরা যখন একজন আরেকজনের সাথে ডেট করছি বা দেখা করছি, তখন কি করছি? আমরা আমাদের বেস্ট অ্যাপিয়ারেন্স নিয়ে ওখানে হাজির হচ্ছি। সাপোজ ধরো নদীর ধারে তুমি আসছো, আমি আসছি এখন, বা তুমি আর তোমার হয়তো লাভার বা বিলাভের তোমরা দেখা করছো, তখন কি হচ্ছে? তুমিও অনেক সেজে গুজে যাচ্ছ, তোমার লাভার সেও অনেক সেজে গুজে আসছে। আসার পরে তোমার মনে হচ্ছে ও হোয়াট এ ম্যান, তারপরে হোয়াট এ শি, হ্যাঁ, এরকম তুমি চিন্তা করছো। বাট যখন তোমাদের বিয়ে হয়ে যাচ্ছে তখন আলটিমেটলি গিয়ে দেখছো যে আসলে তোমার ওই ওয়াইফটা আগে এসে গিয়েছিল হয়তো বা অনেক সাজুগুজু করে, এখন আর ওরকম নাই। তারপর তুমি যাকে বডি বিল্ডার হ্যান্ডসাম চিন্তা করছিলা, দেখছো যে তাকে সে আর সেরকমটা নাই, আর তখন গন্ডগোলটা বেঁধে যায় আর কি। তখন আমরা বলে থাকি যে আগে তুমি অনেক ভালোবাসতে, এখন আর ভালোবাসো না। তো এটার কিছু রিয়েল লাইফের ইফেক্ট আছে, যে আগে তো তোমাকে খাওয়ানোর চিন্তা করতে হয়নি ছেলেটাকে, বা মেয়েটাকেও তোমাকে রেঁধে খাওয়ানোর কথা চিন্তা করতে হয়নি, যার জন্য তারা বেস্ট অ্যাপিয়ারেন্সটা ধরে রাখতে পেরেছে। বাট বিয়ের পরে আর ওটা সম্ভব হয় না। সো এইখানেই বিষয়টা হচ্ছে যে রোমান্টিক যে অ্যাটিটিউডটা, সেটা দিয়ে আসলে জীবন চলে না। হ্যাঁ, জীবন চলতে হয়, জীবন চালাতে হলে বাস্তবতাটা দিয়ে চিন্তা করতে হয়। আজকে যে তুমি বা আমি বা আমরা এত সুন্দর,
10-20 বছর পরে তো সে সৌন্দর্য থাকবে না। তো শুধুমাত্র সৌন্দর্য পুঁজি করে বা রোমান্টিক নোশনকে পুঁজি করে কোনো রিলেশন করা ঠিক না। এখানে মূলত এইটার আরেকটা নোশন বলতে পারো, এই নাটকের আরেকটা শিক্ষা বলতে পারো। শুধুমাত্র রোমান্টিসিজম বা রোমান্টিকতার উপরে ভিত্তি করে কোনো সম্পর্ক গড়ে তুললে সেটা একটা সময় গিয়ে টেকে না আর কি, নষ্ট হয়ে যায়। মোরিভার দ্য সার্ভেন্ট নিকোলা, এখানে আমরা নিকোলাকেও পাবো আর কি, সরি এই যে এইখান থেকে আর কি। অন দ্য কন্ট্রারি, ফাইনালি উই ক্যান সি দ্যাট রায়না চুজেস ব্লান্টসলি অ্যাজ হার হাজব্যান্ড। ফাইনালি আমরা দেখতে পাই এই নাটকের ভেতরে যে ব্লান্টসলিকেই রায়না তার হাজব্যান্ড হিসেবে গ্রহণ করছে, এবং সার্জিয়াস সে লুকার যে ট্র্যাপ, সে ট্র্যাপে পড়ছে। লুকা হচ্ছে খুবই চালাক মহিলা, সে তাকে একটু ফাঁদে ফেলে আর কি বিয়ে করে নিচ্ছে। মোরিভার দ্য সার্ভেন্ট নিকোলা গিভস আপ লুকা ফর দ্য প্রফিট অফ হিজ বিজনেস। নিকোলা সেও ভাবছে আচ্ছা লুকাকে বিয়ে করে আমার লাভটা কি, তার চেয়ে বরং ও অন্য সাথে বিয়ে হোক, আমি একটা দোকান দেবো বা বিজনেস করব, সে আমার কাস্টমার হবে, তাকে দিয়ে আমার বিজনেস হবে। তো এও কিন্তু পজিটিভ চিন্তা করছে আর কি, পজিটিভ বলছে ম্যাটেরিয়ালিস্টিক চিন্তা ভাবনা করছে। হি প্রেফার্স টু মেক হার কাস্টমার অফ হিজ শপ রেদার এ গুড ওয়াইফ। এই যে বলেই দিচ্ছে, ভালো একটা বউ হওয়ার চাইতে সে আমার কাস্টমার হোক, সেটাই ভালো, আমার বিজনেস হবে তাকে দিয়ে। Therefore Shaw shows that love can be fulfilled if there is mental adjustment. আচ্ছা কত বড় এটা, ও আর এইটুকু আছে। আচ্ছা অতএব জর্জ বার্নার্ড শ দেখাচ্ছেন যে লাভ ক্যান বি ফুলফিলড, লাভ পরিপূর্ণ হতে পারে ইফ দেয়ার ইজ এ মেন্টাল অ্যাডজাস্টমেন্ট। মেন্টাল অ্যাডজাস্টমেন্ট থাকলে লাভটাকে ফুলফিল হতে পারে, সোশ্যাল সাপোর্ট থাকলে লাভটা ফুলফিল হতে পারে, এমনকি ইকোনমিক অ্যাফ্লুয়েন্স, ইকোনমিক সমৃদ্ধি, আর্থিক সমৃদ্ধি থাকলে ভালোবাসা হচ্ছে ফুলফিল হতে পারে। আমরা অনেক নাটক সিনেমায় দেখি না যে টাকা পয়সা নাই তারপরে প্রচুর ভালোবাসা, কিন্তু বাস্তবিক লাইফে কিন্তু এটা এরকম হয় না। নাটক সিনেমায় যারা অভিনয় করছে তারাও বাস্তবিক লাইফে ওইভাবে থাকতে পারে না আর কি। তো টাকা পয়সা লাইফে খুবই গুরুত্বপূর্ণ জিনিস। তবে একটা জিনিস মাথায় রেখো, সবসময় অনেস্ট ওয়েতে টাকা ইনকাম করবা। অনেস্ট ওয়েতে টাকা ইনকামের তোমরা জানো যে আখিরাত বা এই কাল দুই কালেই আর কি তোমাদের বেনিফিটেড, আমরা বেনিফিটেড হব। আচ্ছা এবার দেখো, শ ইন দিস প্লে অলসো স্যাটিরাইজেস দ্য স্নবারি অফ এলিট ক্লাস পিপুল। জর্জ বার্নার্ড শ এখানে আরও যেটা করেছেন, তিনি স্যাটায়ার করেছেন এলিট ক্লাস বা অ্যারিস্টোক্রেটিক বা সফিস্টিকেটেড ক্লাসের যে মানুষজন আছে তাদের যে বড়লোকি একটা ভাব, সেই ভাবটাকেও তিনি এখানে স্যাটায়ার করেছেন। দ্য মেজর পেটকফ belongs to the higher class of the society and they are proud of their library to staircase and electric bell. আচ্ছা এটা অনেক আগের, যেহেতু মেজর পেটকফ তিনি হায়ার ক্লাসের বা হায়ার সোসাইটির লোক এবং তিনি খুবই প্রাউড, বিশেষ করে তার একটা বড় লাইব্রেরি রয়েছে, তার বাড়িতে দুইটা স্টেয়ারকেস, দুইটা সিঁড়ি রয়েছে উপরে ওঠার, এবং একটা ইলেকট্রিক বেল রয়েছে। ইলেকট্রিক বেল যদিও আমাদের কাছে এখন সাধারণ বিষয়, কিন্তু আজ থেকে 100 বছর আগে এটা কিন্তু অসাধারণ একটা বিষয় ছিল। ইলেকট্রিক বেল চাপছি বাহির থেকে আর ঘরের মধ্যে বেজে উঠতেছে, তো এটা ওই সময় অসাম একটা বিষয় ছিল। আমরা একটা কবিতা পড়েছিলাম, হ্যাঁ ট্রেনের ইঞ্জিন নিয়ে একটা কবিতা 4th ইয়ারে পড়েছিলাম, এখন অবশ্য তোমাদের সিলেবাসে নেই, আমি কবিতার নামটাও ভুলে গিয়েছি। তো ট্রেনের ইঞ্জিন আবিষ্কার হওয়ার পরে ট্রেনের ইঞ্জিন নিয়ে একজন কবি কবিতা লিখে ফেলেছেন, এবং সেইটা আমরা সিলেবাসে পড়েছিলাম, আমাদের সিলেবাসে ছিল। আচ্ছা, মেজর পেটকফ ফিলস কমফোর্টেবল ইন হিজ ডোমেস্টিক কোর্ট রাদার দেন ইন সিভিল। মেজর পেটকফ সে সিভিলে থাকতে পছন্দ করতেন না, বরং তিনি ডোমেস্টিক যে কোর্ট ব্যবহার করতেন সেটাতেই সবসময় রোমান্টিক, মানে সবসময় কমফোর্টেবল ফিল করতেন। ইট ইজ এ স্যাটিরিক্যাল অ্যাটাক অন দ্য আর্টিফিশিয়ালিটি। এটাও মূলত কৃত্রিমতার প্রতি একটা অ্যাটাক, স্যাটিরিক্যাল অ্যাটাক করেছেন জর্জ বার্নার্ড শ। মানে ব্যাপারটা এরকম, তুমি বাসায় এসে লুঙ্গি পরে থাকছো না, লুঙ্গি পরে থাকলে তোমার ভাবটা নষ্ট হয়ে যায়। তুমি কি করছো, বাসায় এসে প্যান্ট শার্ট পরে, ইভেন তোমার একটা কোট আছে সেটা পরে তুমি সুন্দর হয়ে মানে ইয়ে হয়ে থাকছো, সাহেবের মতো, যে আমি তো সাহেব। সো এটাকেও তিনি জর্জ বার্নার্ড শ তিনি এটাকেও হচ্ছে স্যাটায়ার করছেন। Nonetheless, the authoritative personality of Catherine Petkoff
দ্য প্যাট্রিয়টিজম রিভিলস এ ট্রু নেচার অফ এ শ্যাভিয়ান উইমেন। আচ্ছা, নানদিলেস মানে কোনো দিক দিয়ে কম নয় আর কি, নানদিলেস কোনোভাবেই কম নয়। কে সেটা হচ্ছে ক্যাথরিন পেটকফ, অর্থাৎ মেজর পেটকফের ওয়াইফ, রায়নার মা। বলতে তার যে একটা অথরিটেটিভ পার্সোনালিটি রয়েছে, তার যে একটা কর্তৃত্ব পরায়ণ পার্সোনালিটি, ব্যক্তিত্ব রয়েছে, সেটাও কম যায় না। আবার একই দিক থেকে সে কিন্তু আবার হচ্ছে প্যাট্রিয়টিক, মানে তার কিন্তু স্বদেশ প্রেম রয়েছে, এবং এটা হচ্ছে একটা শ্যাভিয়ান উইমেনের একটা প্রতীক। শ্যাভিয়ান বলতে তোমার ওই ইউরোপিয়ান একজন উইমেন, তার হচ্ছে একটা ট্রু নেচার আর কি, তারা নিজের দেশকে খুবই ভালোবাসে। আমাদের বাংলাদেশের মতো এরকম না আর কি। বাংলাদেশে আমরা কি হই যে নিজের পেট ভরে গেল, তারপর যা হয় হোক তা। তোমরা এখনকার এই যে সয়াবিন তেল আলারদের চিন্তা করো, সয়াবিন তেলের, যেমন কালকে একজন দেখলাম যে সরকারি চাকরি করত, এখন রিটায়ারমেন্টে গেছে, এবং সে কত লিটার যেন তেল কিনে মজুত করে রেখে দিয়েছে, সামনে দাম বাড়বে তাই বিক্রি করবে। তো তুমি মুরব্বী হয়ে গেছো, তুমি রিটায়ারমেন্টে গেছো, তোমার এগুলো কিনে কেন দাম বাড়ার জন্য দরকার, মানে অপেক্ষা করতে হবে। আচ্ছা, এরপরে দেখো কিছু রোমান্টিক এলিমেন্ট রয়েছে, সেটাও এখানে বলা হচ্ছে। দো দ্য প্লে ইজ অ্যান অ্যান্টি রোমান্টিক কমেডি, যদিও এই নাটকটা একটা অ্যান্টি রোমান্টিক কমেডি, দেয়ার ইজ অলসো এ স্লাইট টাচ অফ রোমান্টিসিজম, তারপরেও এখানে রোমান্টিসিজমেরও টাচ রয়েছে। দ্য প্লে ওপেন্স উইথ ডেসক্রিপশন অফ স্টারলিট নাইট, এই যে ড্রামাটা সেটা শুরু হচ্ছে একটা নক্ষত্রখচিত রাতের একটা বর্ণনা দিয়ে। এখানকার ইন্টেরিয়র ডিজাইন, বিশেষ করে রাইনার বেডরুমের যে ইন্টেরিয়র ডিজাইন রয়েছে সেটা মূলত রিফ্লেক্ট করছে হচ্ছে রোমান্টিক নেচার, বিশেষ করে মেজর পেটকফ ফ্যামিলির যে রোমান্টিক নেচার সেটাকে রিফ্লেক্ট করছে। তারপরে এখানে রয়েছে থ্রিলস রয়েছে, সেন্সেশন রয়েছে, শুটিং রয়েছে, তারপরে এসকেপিজম রয়েছে, ফিউজিটিভ রয়েছে, অ্যান্ড পারসুয়ার রয়েছে আর কি। মানে এখানে রয়েছে কি বলে রোম্যান্স, থ্রিল বলতে রোমাঞ্চ বা রোম্যান্স এর যে বিষয়টা সেটা রয়েছে, সেন্সেশন এখানে সংবেদনশীলতা রয়েছে, শুটিং মানে হান্টিং এর যে বিষয়টা সেটা রয়েছে, এসকেপিজম পালানো, বাস্তবতা থেকে পালিয়ে যাওয়া আর কি, বা আর্টিফিশিয়াল কোনো আচার আচরণ দেখানো সেটা রয়েছে এখানে, ফিউজিটিভ মানে যুদ্ধক্ষেত্র থেকে পালানো এটা রয়েছে, পারসুয়ার্স মানে হচ্ছে যারা কাউকে খুঁজে বেড়ায় আর কি, তাড়িয়ে বেড়ায়, এরকমটা রয়েছে। দেয়ার ইজ ডেসক্রিপশন অফ হিরো, এখানে হিরোর ডেসক্রিপশন রয়েছে, হিরোইক নাইটের ডেসক্রিপশন রয়েছে, একই সঙ্গে হিরোইক ক্যাভালরি চার্জও রয়েছে, মানে বীরত্বপূর্ণ অশ্বারোহী বাহিনীর যে আস্ফালন সেটা এখানে রয়েছে। দেয়ার ইজ অলসো লাভ অ্যাট ফার্স্ট সাইট, এখানে লাভ অ্যাট ফার্স্ট সাইট রয়েছে, বিশেষ করে রায়না এবং তার চকলেট ক্রিম সোলজার, এই দুজনের ভেতরে যে প্রথম দেখাতে প্রেম হয়ে যায় এটাও রয়েছে। তো এই সবগুলোই হচ্ছে রোমান্টিক নোশন, মানে এই কয়েকটা, এবং বাকি সবকিছু অ্যান্টি রোমান্টিক যেগুলো আলোচনা করা হয়েছে। তোমরা এই যে বড় যে প্যারাগ্রাফটাকে এটাকেও ছোট করে ফেলবে, এটার সামারি করার চেষ্টা করবা, তাহলেই তোমাদের জন্য এটা ইজি হয়ে যাবে। আর তোমরা নিজেরা নোট করে পড়ো, আমি সবসময়ের জন্য যেটা বলি যে বিপদের মুহূর্তে এটা তোমাদেরকে হেল্প করবে। কিভাবে হেল্প করে, প্রশ্ন কমন পড়েনি তখন তোমরা লিখতে পারবে যদি তোমাদের নোট করা থাকে। আচ্ছা, আমাদের ক্লাসটা এ পর্যন্তই শেষ। তোমাদের কিছু বলার থাকলে বলো, কোশ্চেন থাকলে কোশ্চেন করো। কারেন্ট চলে যেতে পারে তাই আমি এটাকে